ভোর ৫টায় ঘুম ভাঙল সবিতার। প্রতিদিনই এই সময়েই ভাঙে। হাই তুলে বিছানা থেকে নেমে দরজার ঝাঁপ খুলে বাইরে একচিলতে বারান্দায় বেরিয়ে দেখল মুষলধারে বৃষ্টি হচ্ছে। আকাশ ঘন কালো। এর মানে এই বৃষ্টি সহজে থামবে না। ভাগ্যিস এবছর দত্ত বৌদির থেকে কিছু টাকা আগাম নিয়ে টিন দিয়েছিল ছাদে, নইলে এই বর্ষায় ঘরে বসে বসেই ভিজতে হতো। মাথায় কাপড় দিয়ে ছুটে উঠোনের একধারে বাথরুমে ঢুকতে ঢুকতে সবিতার মনে পড়ল ঘরে কিচ্ছু নেই, যে বাজার ছিল গতকালই ফুরিয়েছে। চালের ওপর লকলকিয়ে বাড়ছে কুমড়োর লতা, দুটো কচি কুমড়ো উকি দিচ্ছে লতাপাতার ভাঁকে। দেখে রেখেছিল দুদিন আগে। সকালের সব কাজ সেরে বাঁশের মই বেয়ে উঠে ভিজতে ভিজতে চাল থেকে কুমড়োর কচি ডগা আর পাতা কেটে নিল সবিতা। কুমড়ো দুখানা কচি, আর একটু বড় হতো, সে দুটো পেরে নিল। উঠোনে টমেটোর চারা দসিয়েছিল কয়েকটা। গাছগুলো বড় হয়েছে, গোল গোল সবুজ টমেটো ফলে আছে কয়েকটা। ৪-৫টা টমেটো ছিঁড়ে নিল। কয়েকটা কাঁচা লঙ্কাও ছিঁড়ে নিয়েছে গাছ থেকে। সবজিগুলো রান্নাঘরে রেখে স্নান সেরে এলো সবিতা। ছেলে দুটো এখনও ঘুমোচ্ছে, শাশুড়িও ঘুমোচ্ছুন পাশের ঘরে। দুখানি ছোট্ট ঘর, বাইরে মাটি লেপা দাওয়ার এক কোণে এক চিলতে রান্নাঘর। এই হলো ওর সংসার। রান্নাঘরে স্টোভের সামনে উবু হয়ে বসেছে সবিতা। বৃষ্টি পড়ছে বলে আজ আর চুলো ধরায়নি। স্টোভের নীল শিখার প্রতিফলন ওর চোখের তারায় দপদপ করছে। শীর্ণ মুখে ক্লান্তির ছাপ, কিন্তু এমন এক দৃঢ়তা রয়েছে চেহারা জুড়ে, দেখলেই বোঝা যায় সহজে হার মেনে নেবার মেয়েও নয়। গুড় দিয়ে 2 কাপ চা করে বাটিতে মুড়ি ঢেলে 1 কাপ চা শাশুড়িকে দিতে চলল। তিনি ঘুম থেকে উঠে একটু অবাক হয়ে বললেন, শুধু মুড়ি দিলি যে, খাবার কখন দিবি? পরে। কাজে যাবি নে? যাব, একটু দেরি করে যাব, বৃষ্টিটা ধরুক। বেরিয়ে এলো সবিতা। অনেক কাজ রয়েছে। চাল কুমড়ো দুটো ডুমো করে কেটে ভাজবে, সকালে রুটির সাথে খাওয়া হয়ে যাবে। দুপুরে খাওয়ার জন্য চাল কুমড়োর কচি ডগা আর পাতা দিয়ে চচ্চড়ি করবে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। টমেটো পুড়িয়ে ভর্তা করে নেবে সর্ষের তেল আর শুকনো লঙ্কা পুড়িয়ে। কাজে লেগে গেল সবিতা। রান্না করে সব গুছিয়ে রেখে রুটি চাল কুমড়ো ভাজা ছেলেদের দিয়ে শাশুড়িকেও দিতে গেল। খাবার দেখে তিনি বললেন, পরেশ খেয়েছে? তোমার ছেলে ঘরে নেই, চলে গেছে। উনি কিছুক্ষণ হাঁ হয়ে থেকে চেঁচিয়ে উঠলেন, থাকতে দিলি নে ছেলেটাকে 2 দিন, আসতেই ঝগড়া শুরু করে দিলি। তোর জন্যে আমার ছেলেটা ঘরে টিকতে পারে না। কি চাস তুই? সবিতা রেগে উঠল। সব জেনেও এইভাবে কথা বলছো? তোমার ছেলে এই কদিন কোথায় ছিল জানো? আমি জানি। থাকুক সে জাহান্নামে, কিন্তু কতদিন এই সংসারের বোঝা একা আমি টানব? তার কোনো দায় নেই? দায় আছে কি না সে বুঝে নেবে। তুই অত কথা কইতে যাস কেন? কতদিন পরে ছেলেটা এলো, নিশ্চয়ই তুই কিছু বলেছিস, নইলে সে চলে যেত না। সে শুধু বাইরে ফুর্তি করে বেড়াবে, আমি কিছু বললেই দোষ। শাশুড়িমা এই কথার জবাব দিতে পারলেন না, চুপ করে গেলেন। কিন্তু সবিতার প্রচণ্ড রাগ ধরে গেছে। অপদার্থ ছেলে বাড়িতে থাকে না, বাইরে অন্য মেয়ে মানুষের সাথে ফুর্তি করে বেড়ায়। এর জন্য তিনি আবার সবিতাকেই দায়ী করেন। এই সংসার পুরো একা হাতে ধরে রেখেছে। তবু কেন এত কথা শুনতে হয়? শাশুড়িমা সব জেনে শুনে এইভাবে কেন কথা বলেন? নিজে বাতের ব্যথায় প্রায় পঙ্গু, বিছানা ছেড়ে একটু বাথরুমে যেতেও কত কষ্ট। সারাদিন প্রায় শুয়েই থাকেন। সব কিছু সবিতা একা হাতে সামলায়, তবুও উনি সন্তুষ্ট নন। 12 বছর হলো এই সংসারে এসেছে। বড় যত্নে ভালোবাসায় ছোট্ট এই বাড়িটিকেই নিজের স্বর্গ বানিয়ে তুলেছে। বর পরেশ তো থেকেও নেই। 12 বছরে 2টো ছেলের বাবা হওয়া ছাড়া আর কিছুই করেনি ও। দিন রাত শুয়ে বসে থাকে, নইলে ঘুরে বেড়ায় যেখানে খুশি। আরও কি সব করে বেড়ায়, মনে আনতেও ঘেন্না হয়। এরকম অকর্মণ্য, অপদার্থ আর স্বার্থপর মানুষ আর কোথাও দেখেনি সবিতা। প্রথম প্রথম খুব অবাক হতো সবিতা। পরেশকে বোঝাতে চেষ্টা করত। তারপর চেষ্টা ছেড়ে দিয়ে নিজেই সংসারের হাল ধরেছে। 5-6টা বাড়িতে ঠিকে কাজ, 2টো বাড়িতে রান্নার কাজ নিয়েছে। এর পরেও সময়ে বের করে ঠোঙা বানানোর কাজ করে। সকাল থেকে রাত পর্যন্ত হাড়ভাঙা পরিশ্রম।
ওর জন্যই এতগুলো প্রাণীর মুখে দুবেলা ভাতের জোগাড় হচ্ছে। কাল রাতে হঠাৎ প্রায় মাসখানিক পর বাড়ি এসে উপস্থিত হয়েছিল পরেশ। এসেই যেন বিশ্ব জয় করে এসেছে। এভাবে চেঁচাচ্ছিল, মা মা আমি এসেছি। সবিতা কই গো তুমি? ছেলেরা কই? সবিতা প্রচণ্ড রাগে চুপ করে বসেছিল, কিন্তু বুড়ির আনন্দ দেখে কে? ছেলেকে কাছে টেনে গায়ে পিঠে হাত বুলিয়ে কি আদর বুড়ির! জানত যদি ছেলে কি করে বেড়ায়। সবিতার দিক থেকে কোনো সাড়া পেয়ে পরেশ মাকে বলেছিল, খিদে পেয়েছে গো মা, রান্নাবান্না কিছু হয়নি। শাশুড়ি মা সবিতার ওপরে রেগে উঠেছিলেন। এতদিন বাদে ছেলেটা ঘরে এলো, ওকে কিছু খেতে দাও, দেখো আবার ঝগড়া বাঁধিয়ে বসো না। চুপচাপ উঠে গিয়ে ভাত বেড়ে দিয়েছিল সবিতা। পরেশ খেতে বসার পরে চাপা গলায় বলেছিল, লজ্জা নেই তোমার? এতদিন পরে কেন বাড়ি এসেছ? টাকা ফুরিয়ে গেছে, আরও চাই? এবার আমার টাকায় হাত লাগালে ওই হাত ভেঙে দেব আমি। 100 বার তোমার টাকা নেব, তুমি আমার বিয়ে করা বউ, তোমার টাকায় সবার আগে আমার অধিকার। পরেশ গুর্জে উঠেছিল। সবিতা অবাক হয়নি, জানে পরেশ কতটা নির্লজ্জ। শুধু ঠান্ডা গলায় বলেছিল, হাত দিয়ে দেখো খালে, এ বাড়িতে তোমার ঢোকা বের করে দেব। কোথায় কি করে বেড়াও সব মাকে বলে দেব, তিনি দুঃখ পাবেন, তাই কিচ্ছু বলি না। বলে দাও, আমার কিচ্ছু যায় আসে না। বিদ্রূপের হাসিতে সবিতা বলেছিল, তোমার যে লজ্জা নেই সে কি আমি জানি না? লজ্জা থাকলে কি বউয়ের রোজগারের টাকায় ভাগ বসাতে, বউয়ের টাকায় ভাত খেতে? পুরুষসুলভ অহংকার দেখিয়ে ভাতের থালায় লাথি মেরে বেরিয়ে গেছিল পরেশ। সবিতাও হাফ ছেড়ে বেঁচেছিল। ওই লোকটাকে এখন ঘৃণা লাগে, চুলে যাক, তবেই শান্তি। ছেলে বেরিয়ে গেছে বলে শাশুড়ি মা ওকে দোষারোপ করছেন। সবিতা কি ওকে বলেছিল বাড়ি ছেড়ে চলে যেতে? সে তো শুধু চেয়েছিল এই সংসারের ভার বইতে পরেশও ওর কাঁধে কাঁধ মেলাক। কোন মেয়েই চায় না স্বামীর বাড়িয়ে দেওয়া হাত ধরে পথ চলতে? আজ আর কোথাও কাজে যাবে না, কিচ্ছু ভালো লাগছে না। কার জন্য খেটে মরবে? শাশুড়িমা নিজের অমানুষ ছেলের হয়ে কথা বলেন। ছেলে দুটোও যে বড় হয়ে বাবার মতো স্বার্থপর হবে না, তাই বা কে বলতে পারে? সারাদিন কিচ্ছু না খেয়ে বিছানায় শুয়ে রইল সবিতা। শুয়ে শুয়েই টের পেল শাশুড়িমা বাচ্চাদের ভাত বেড়ে খেতে দিয়েছেন, নিজেও খেয়েছেন। সবিতাকেও ভাগাডাকি করলেন, সাড়া দেয়নিও। বেলা গড়িয়ে সন্ধে পেরিয়ে রাত। শুয়ে থেকে থেকে অভুক্ত অবস্থায় কখন ঘুমিয়ে পড়েছে বলতে পারে না সবিতা। ঘুম ভাঙল মাথার ওপর কারো নরম হাতের স্পর্শে। মা রে, আমার উপর রাগ করেছিস? রাগ করিস না মা, বয়স হয়েছে, কখন যে কি বলি নিজেই বুঝি না। আয় মা, খেতে আয়, সারাদিন কিছু খাসনি। উঠে বসল সবিতা। আমি খাবো না। অভিমানে ওর গলা থমথম করছে। দুঃখ পাস না মা, তুই কিভাবে এই সংসার ধরে রেখেছিস তা কি জানি না? তুই না থাকলে কোথায় ভেসে যেতাম। অপদার্থ ছেলে জন্ম দেওয়ার দুঃখ কি সেটা শুধু আমিই জানি। তোকে আশীর্বাদ করছি মা, তোর ছেলেরা যেন খুব সুখে রাখে তোকে। কেঁদে ফেললেন বৃদ্ধা। এত কষ্ট আর যন্ত্রণার মধ্যে এই মমতার স্পর্শ সবিতার এতক্ষণের সামলে রাখা কান্নার বাঁধ ভেঙে দিল। শাশুড়ি মাকে জড়িয়ে ধরে সেও কেঁদে ফেলল। দুই রমণীর কান্না অবাক হয়ে দেখছে দুই বালক। একজন কাঁদছেন স্বার্থপর ছেলের জন্ম দেওয়ার গ্লানিতে, আরেকজন কাঁদছে স্বামীকে নিজের করে না পাওয়ার যন্ত্রণায়। চোখের জলে মনের সব গ্লানি ধুয়ে যাচ্ছে সবিতার। নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে সে। তাকে ভেঙে পড়লে চলবে না। এই পুরো সংসারের দায়ী ঘাড়ে নিয়ে অনেকটা পথ চলতে হবে ওকে। এই সংসার যে সবিতাকে ছাড়া অচল। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।